হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি। দেখো, এইটা আসছে তোমার রাজশাহী বোর্ড 2025-এ। ঠিক আছে? তো এই সৃজনশীলটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো উদ্দীপকে কি বলছে। কিছু মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। দেখো এখানে 4টা মৌল আছে। তবে দেখো কি কি মৌল, এক্স ওয়াই জেড আর 4টা মৌল। একটা পারমাণবিক সংখ্যা 4, একটা 22, একটা 24, একটা 29। আচ্ছা, তবে এখানে বলে দিয়েছে যে এক্স ওয়াই জেড আর এগুলি হচ্ছে মৌলের প্রতীক নয়, তবে এটি প্রতীকী অর্থে ব্যবহৃত ব্যবহৃত হ্যাঁ, তার মানে হচ্ছে যে এক্স ওয়াই জেড আর এগুলি আসলে সত্যিকার অর্থে কোনো মৌলের প্রতীক না, জাস্ট বোঝানোর জন্য প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। তো আমাদের পারমাণবিক সংখ্যা দেখে চিনতে হবে। তো এখানে দেখো এক্স যে মৌলটা আছে এটার পারমাণবিক সংখ্যা কত? 4। দেখো আমাদের প্রশ্নে কি চাইছে, তো এখানে 4টা মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। উদ্দীপকের এক্স ও ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের কি নির্ণয় করো? অবস্থা নির্ণয় করো। কোন দুইটা মৌল? একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এখানে আমরা দেখবো আসলে এক্সটা কি। এক্স যে মৌলটা আছে, দেখো এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। তো এখানে এক্স এবং ওয়াই এই দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখা পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করতে বলছে, এই তো। দেখো এক্স যে মৌলটা আছে এটার পারমাণবিক সংখ্যা কত? 4। আমরা জানি পারমাণবিক সংখ্যা 4 হচ্ছে বেরিলিয়ামের। তাহলে এক্স মৌলটি হচ্ছে বেরিলিয়াম, কারণ বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 4। ঠিক আছে? আর ওয়াই যেটার কথা বলছে, এই যে ওয়াই যে মৌলটা পারমাণবিক সংখ্যা কত? 22। এটা হচ্ছে টাইটানিয়াম 22। এই যে ওয়াই যে মৌলটা আছে 22, কারণ আমরা জানি 22 পারমাণবিক সংখ্যা হচ্ছে টাইটানিয়াম টিআই। এই হচ্ছে দুইটা মৌল। আগে দুইটা মৌলকে চিহ্নিত করবো, যে এক্স মৌল রয়েছে বেরিলিয়াম, ওয়াই মৌল রয়েছে টাইটানিয়াম। এখন দুইটা ইলেকট্রন বিন্যাস দিয়ে দুইটার অবস্থান নির্ণয় করবো। তো আগে বেরিলিয়ামেরটা নির্ণয় করো। এখানে আমরা যে কাজটা করতে পারি, পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয়। তো বেরিলিয়ামের অবস্থান যদি নির্ণয় করো পর্যায় সারণীতে, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। যদি ইলেকট্রন বিন্যাস করো তো এটা কি আসবে? 1s2 2s2। দেখো 2 আর 2 কত? 4। 1s2 2s2। তো এটা ইলেকট্রন বিন্যাস কমপ্লিট, কারণ যেহেতু 4টা ইলেকট্রন। 1s2 2s2, 2 আর 2 কত? 4। তো এখানে আমাদের অবস্থান নির্ণয় করা মানে কি? পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয় করা মানে হচ্ছে তার পর্যায় এবং গ্রুপটা বের করা। ঠিক আছে? তো এখন তার আমরা যদি পর্যায়টা বের করি, যে এটা আসলে কয় নাম্বার পর্যায়ে আছে। দেখো সর্বশেষ যে শক্তি স্তর কত? এটা হচ্ছে প্রথম। দেখো এন এর মান হচ্ছে 1, এটা প্রথম শক্তি স্তর। এন এর মান হচ্ছে 2, এটা কয় নাম্বার শক্তি স্তরে আছে? দ্বিতীয় শক্তি স্তর। তো এখানে পর্যায় হচ্ছে দ্বিতীয়। আর কি বের করতে হবে? গ্রুপ। তাহলে আমরা পর্যায়টা কিভাবে বের করব? যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তরটা আছে, ঠিক আছে, তো সবচেয়ে বড় যে শক্তি স্তরটা এখানে আছে কত? 2। তো পর্যায় হবে দ্বিতীয়। আর গ্রুপ কিভাবে বের করব? গ্রুপ হচ্ছে নিয়ম হচ্ছে এস এর, হ্যাঁ দেখতে হবে এস এর পরে পি আছে কিনা, অথবা এস এর আগে ডি আছে কিনা। দেখো এস এর পরে কি, এস অরবিটালের পরে কি পি অরবিটাল আছে? নাই তো। এস এর আগে কি ডি আছে? নাই তো। দেখতে হবে এস এর পরে পি অথবা ডি আছে কিনা। যেহেতু এস এর পরে পি নাই, এস এর আগে ডি নাই, তার মানে এস এর মধ্যে যত থাকবে ততই গ্রুপ। এস এর মধ্যে কত আছে? 2। এই জন্য এটা হচ্ছে কয় নাম্বার গ্রুপ? 2 নাম্বার গ্রুপ। কি বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে নিয়ম, যে এস এর পরে পি এবং ডি না থাকলে, এস এর মধ্যে 1 থাকলে একই গ্রুপ হবে, এস এর মধ্যে 2 থাকলে 2 গ্রুপ হবে। যেহেতু এস এর মধ্যে 2 আছে, তার মানে গ্রুপ হচ্ছে 2। এই হচ্ছে বেরিলিয়ামের পর্যায় সারণীতে অবস্থান, দ্বিতীয় পর্যায়ের 2 নং গ্রুপের মৌল। ঠিক আছে? তো এরপরে দেখো আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে পর্যায় সারণীতে
এরপরে যে মৌলটা আছে কোনটা আছে দেখো, জাস্ট বেরিলিয়ামের জায়গায় কি হবে, তো বেরিলিয়াম তো বুঝতেই পারছো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় মৌল, দ্বিতীয় পর্যায়ে 2 নং গ্রুপের মৌল। আর পর্যায় সারণীতে টাইটেনিয়াম যেটা পারমাণবিক সংখ্যা কত, টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 22। তো ইলেকট্রন বিন্যাসটা যদি করি 1s2 2s2 2p6 3s2 3d 4s, তো দেখো দেখো অলরেডি কত এসে বসে এখানে, টাইটেনিয়াম হচ্ছে 22, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 2 কত 12, এরপরে হবে 3p6 18 3d 4s। তো ফাইনালি এখানে আমরা কাকে কত দিব একটু বোঝো, যেহেতু এখানে 4 10 12 আছে কত 18, 18 হয়ে গেছে, 22 হওয়ার জন্য আর কত দরকার 4 দরকার। তো 18 পরে এখন দেখো ডি তে কিন্তু 10টা দেওয়া যাবে, আর এস এ কয়টা দেওয়া যাবে 2টা। তো এখানে আমরা যেটা করব এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নেয় এটা একটু বোঝার বিষয়, এস এ সর্বোচ্চ নেয় 2টা, ডি দেখো এস এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন নেয় 2টা, পি তে নেয় 6টা, ডি তে হচ্ছে 10টা, আর এফ এ কয়টা বলো 14টা। তো এখানে যেহেতু অলরেডি 18 হয়ে গেছে আর 4টা দরকার, 4টা যদি ডি কে দাও, ডি কে 4টা দিয়ে লাভ হবে না, আমাদের চেষ্টা করতে হবে যে হয় পূর্ণ রাখার, পূর্ণ রাখলে বেশি স্থিতিশীল হয়, যদি পূর্ণ না রাখা যায় সেই ক্ষেত্রে অর্ধপূর্ণ, এই দুইটা অবস্থার চেষ্টা করতে হবে। যদি এই দুইটা অবস্থায় রাখা যায় তাও হ্যাঁ ইলেকট্রন বিন্যাসটা কি হবে স্থিতিশীল হবে। এইখানে একটু দেখো যদি ডি কে কয়টা দাও, যেহেতু 4টা আছে, ডি কে যদি 4 দাও কি হবে, ডি এর সর্বোচ্চ কত দেখো, ডি এর পূর্ণ হবে 10 পাইলে, 10 পাইলে ডি হবে পূর্ণ। আর যদি অর্ধপূর্ণ বলো তাহলে কত লাগবে 5, কিন্তু আছে তো 4টা, হবে না। তো ডি কে আমরা 4টা না দিয়ে যদি আমরা কাকে দিই এস কে 2টা দিই তো বেশি কাজ হবে, কারণ এস এর দেখো সর্বোচ্চ মান কত 2, এস কে 2টা দিলে 2 কি হবে, এসটা কি হবে, এস কে 2 দিয়ে দাও, এস পূর্ণ হয়ে গেছে। কারণ পূর্ণ অথবা সমশক্তি সম্পন্ন যে অরবিটাল গুলি আছে এদেরকে পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় রাখতে পারলে এরা বেশি স্থিতিশীল হয়, ঠিক আছে। তো এস এর মধ্যে 2 দিয়ে দিছি কেন, এস এ 2 দিলে এস পূর্ণ হয়ে গেছে, তো এস অরবিটাল যেহেতু পূর্ণ হয়েছে তাহলে এস এর এস যেহেতু পূর্ণ হয়ে গেছে, আর ডি তে তাহলে আর কয়টা বাকি আছে, ডি তে 2টা দিব, কারণ ডি তে যদি তুমি 10টা দিতে পারতা তাহলে পূর্ণ হইতো, 5টা দিলে অর্ধপূর্ণ, এস ছাড়া তুমি 2টা দাও 4টা দাও এগুলি অপূর্ণ অবস্থায় থাকবে, ঠিক আছে। তো এখানে আমাদের যে কাজটা করব যে এস কে পূর্ণ করছি, কারণ এস কে 2 দিলে এস পূর্ণ, এস অরবিটাল পূর্ণ হবে, তো এস কে 2 দিলে 20টা হয়, আর 4 এর মধ্যে তাহলে এস কে 2টা ডি কে 2টা, এই হচ্ছে কমপ্লিট। তো এইখানে এটা মনে রাখতে হবে যে ডি কে 4টা দিলে ডি পূর্ণ হবে না, অর্ধপূর্ণ হবে না। তো এস কে যদি আমি 2টা দিই এস কি হয়ে যাবে, পূর্ণ হবে। তো এস কে পূর্ণ করার পরে যে কয়টা বাকি আছে ডি তে দিবা, এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো এখন যেটা নির্ণয় করবা সেটা হচ্ছে পর্যায় আর হচ্ছে গ্রুপ। পর্যায় দেখো সর্বশেষ শক্তি স্তরটা কি 4, তো এটা হচ্ছে চতুর্থ পর্যায়, ঠিক আছে। আর গ্রুপ আগেই বলছি দেখতে হবে যদি এস থাকে এটা শেষ শক্তি স্তর, যেহেতু সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4, চতুর্থ শক্তি স্তর। আর গ্রুপটা কিভাবে বের করবা, দেখো এখানে কি অরবিটাল, শেষ শক্তি স্তর এস অরবিটাল, দেখতে হবে এস এর পরে পি আছে কিনা, দেখো এস এর পরে কি পি আছে, নাই তো, এস এর পরে পি নাই, এস এর পরে পি নাই, কিন্তু এস এর আগে কি আছে ডি, এস এর আগে যদি ডি থাকে তাহলে এই দুইটা যোগ করতে হবে। তো যেহেতু এস এর পরে কি নাই, পি নাই, এস এর পরে পি নাই, এই অংশটুকু বাদ, এস এর আগে ডি আছে কিনা, এস এর আগে কি ডি আছে কিনা বলো, আছে। যদি এস এর আগে ডি থাকে তো এস আর এই ডি এবং এস যোগ করতে হবে, তো যোগ করে দাও, দেখো ডি আর এস যদি যোগ করে দাও তাহলে 2 আর 2 কত 4, তাহলে এটা গ্রুপ কত হবে 4, ঠিক আছে। এস এর আগে যদি ডি থাকে দুইটার যোগ করতে হবে, 2 আর 2 কত হয়েছে 4, এই হচ্ছে গ্রুপ। কি বুঝতে পারছো কিনা, কঠিন কিছু না, জাস্ট এইভাবে পর্যায় সারণীতে যদি করে প্রশ্ন করে যে পর্যায় সারণীতে এদের মৌলের অবস্থা নির্ণয় করো, তো ইলেকট্রন বিন্যাস দিয়ে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করে দিয়ে দিবা, ঠিক আছে। তো এখানে বুঝতেই পারছো যে এক্স যে মৌলটা এটা হচ্ছে বেরিলিয়াম, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে 2 নং গ্রুপের মৌল, আর ওয়াই মৌলটা হচ্ছে কি টাইটেনিয়াম,
এই টাইটানিয়াম হচ্ছে পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের 4 নং গ্রুপের মৌল। কি ইজি কিনা বলো? এরপরে দেখো রাজশাহী বোর্ডের গতে যে প্রশ্ন আসছে যে উদ্দীপকের কোন মৌল দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। এখানে উদ্দীপকের কোন মৌল দুটি দেখো এক্স এবং যে হোয়াইট এক্স হচ্ছে বেরিলিয়াম আর ওয়াই হচ্ছে টাইটানিয়াম, ওইটা দুইটা তো ইলেকট্রন বিন্যাস দেখলাম। এখানে বলছে কোন দুটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। দেখো জেড যে মৌলটা আছে এটা হচ্ছে 24 পারমাণবিক সংখ্যা কার? ক্রোমিয়ামের, রাইট? ক্রোমিয়াম, এটা হচ্ছে ক্রোমিয়াম। আর যে আর যে মৌলটা এটা হচ্ছে 29, এটা হচ্ছে কপার। তো এখানে জেড এবং আর, এখানে ক্রোমিয়াম এবং কপার এই দুইটা মৌল ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। এটা আমরা একটু দেখাবো। দেখো ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এইখানে দুইটা মৌলকে আগে চিহ্নিত করা যে কোন দুইটা মৌল ব্যতিক্রমধর্মী। আমরা জানি পর্যায় সারণীতে কোন দুইটা মৌল বলো? কপার আর হচ্ছে ক্রোমিয়াম, এই দুইটা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। জেড যে মৌলটা আছে, জেড পারমাণবিক সংখ্যা কত? 24। এখানে দেখা দিবা জেড মৌলটা হচ্ছে মূলত ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ঠিক আছে। আর আর যে মৌলটা দেখতেছো আর, এই মৌলটা হচ্ছে আর মৌলের পারমাণবিক সংখ্যা কত? 29। এটা হচ্ছে কপার। কপারের পারমাণবিক সংখ্যা কত? কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, ঠিক আছে। তো আমরা চিনতে পারলাম যে এক্স মৌলটা হচ্ছে ক্রোমিয়াম আর ওয়াই মৌলটা আর মৌলটা হচ্ছে কি? কপার। এই দুইটা কিন্তু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তো ব্যতিক্রমধর্মী প্রদর্শন করলেও এরা স্বাভাবিক, মানে ইলেকট্রন বিন্যাসের একটা সবকিছুর একটা সিস্টেমের ভিতর দিয়ে চলে। ইলেকট্রন বিন্যাসের একটা নীতি আছে, ইলেকট্রন আগে পরমাণুতে ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, ঠিক আছে। আগে ইলেকট্রন নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তির অরবিটালে। তো এখানে আমরা যদি একটু ইলেকট্রনের স্বাভাবিক অবস্থায় যদি চিন্তা করতাম, তো এখানে দেখো ক্রোমিয়াম, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। এইটার ইলেকট্রন বিন্যাস যদি দেখো তো কি আসবে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s, ঠিক আছে। তো এখানে দেখো 2 আর 2 4, 4 আর 6 10 12 18 18 আর 24 18 থেকে 24 হওয়ার জন্য কত দরকার? 6। তো আমরা একটা কাজ করে দেই, এটাকে 2 দিয়ে দেই কারণ যেহেতু এর সর্বোচ্চ 2টা নেয়, আর এটাকে আমরা 4 দিয়ে দিই, এই হচ্ছে 6। তো ক্রোমিয়ামের দেখো এই 18 হওয়ার পরে 6 এর জন্য আমরা শেষ যে শক্তি স্তরটা আছে, মানে এখানে দেখো এখানে আমরা যে কাজটা করছি, এস এ দিছি 2টা আর ডি তে কয়টা দিছি? 4টা। কারণ এস যেহেতু সর্বোচ্চ 2টা নিতে পারে, 2টা দেওয়ার পরে ডি তে আমরা কয়টা দিলাম? 4টা। তো এই হচ্ছে 6। এভাবে চিন্তা করতে পারো। আর এর ক্ষেত্রে যেটা চিন্তা করতে পারো, কপার যেটা, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। এখানে যে কাজটা করা যাবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s, রাইট? তো এইখানে যদি ইলেকট্রন দাও অলরেডি কয়টা হয়ে গেছে একটু দেখো। এই পর্যন্ত কিন্তু দেখো এটার 18 হওয়ার পরে 6টা বাকি ছিল। এস এ 2টা দিছো, এস কে 2 দিলে পূর্ণ হয়, আর 4টা কোথায় দিছো? ডি তে, ঠিক না? কপারের ক্ষেত্রে যেটা করবে দেখো এই পর্যন্ত অলরেডি 18 হয়ে গেছে কিন্তু। তো যেহেতু 18 হয়ে গেছে, তো 18 থেকে 29-এ গেলে আমার কয়টা লাগে? 18 থেকে যদি আমি 29-এ যাই, তো এখানে আমার 18 হয়েছে, 29-এ গেলে আমার আরো 11টা ইলেকট্রন লাগে। তো স্বাভাবিক নিয়মে চিন্তা করবা কি যে এখানে 2টা দিয়ে দিই, এস কে আগে পূর্ণ করি 2, আর এখানে 3d যেহেতু 2 18 আর দরকার 11, 2টা যদি এস কে দাও তো আর কয়টা থাকে? 9টা। কাকে দিবা? ডি কে, কারণ যেহেতু অলরেডি 18 হয়ে গেছে, 18 আর লাগবে 11, এই 2 আর 9 কত? 11। তাহলে এস এ দিছো 2টা, ডি তে কয়টা দিছো? 9টা। এটা তুমি স্বাভাবিকভাবে চিন্তা করতে পারো, কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হবে না। কেন হবে না? এই জন্যই তো ব্যতিক্রম। এটা হচ্ছে স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করলে এরকম হয়তো যে এস এর মধ্যে 2টা, ডি এর 4টা, এই 6 24 কমপ্লিট হইতো। 18 18 আর 2 20, 20 আর 9 কত? 29। এই স্বাভাবিক নিয়মে করলে এরকম হইতো। কিন্তু বিষয়টা হচ্ছে দেখো এখানে 3টা জিনিস আমাদেরকে বুঝতে হবে ভালো করে, যে পূর্ণ
কি এটা বোঝার চেষ্টা করতে হবে, এবং অর্ধপূর্ণ এটা বোঝার চেষ্টা করতে হবে। কারণ পূর্ণ এবং সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকলে এরা অধিক স্থিতিশীল অবস্থায় থাকে। হ্যাঁ, এদের স্টেবিলিটি বেশি, এদের স্থায়িত্ব বেশি। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে পরমাণু অরবিটালগুলিকে হয় পূর্ণ রাখা, না হয় কি রাখা, অর্ধপূর্ণ রাখা। দেখো ডি এর ক্ষেত্রে কি হয়, যদি ডি এর ক্ষেত্রে চিন্তা করো, যে অরবিটালগুলি আছে এস পি ডি এফ, তোমরা জানো এস এর সর্বোচ্চ কয়টা ইলেকট্রন, 2টা, পিতে 6টা, ডিতে 10টা, আর এফ এ হচ্ছে কতটা, 14টা, রাইট? তো এইখানে একটা জিনিস চিন্তা করে দেখো যে স্বাভাবিকভাবে যদি করতা এই পর্যন্ত 18 আর 6টা দিলে 24 হইতো, আর এই পর্যন্ত 18, 2 আর 9 দিলেই 29 হইতো, স্বাভাবিকভাবে এরকম হইতো। কিন্তু যে সমস্যাটা হইতেছে একটু দেখো ডি, দেখো ডির ক্ষেত্রে কি করা যেতে পারে। ডিতে ডি সর্বোচ্চ কয়টা পাইলে পূর্ণ হয়, ডি যদি 10টা পাইতো ডি এর ক্ষেত্রে পূর্ণ হইতো, আর যদি বলো অর্ধপূর্ণ তো কয়টা পাইতো, 5টা। তো ডি কে, ডি যে অরবিটাল এটাকে যদি আমরা স্থিতিশীল অবস্থায় রাখতে চাই সেই ক্ষেত্রে 10টা দিলে সে পূর্ণ থাকবে, আর যদি 5টা দাও তাহলে সে কি থাকবে, অর্ধপূর্ণ থাকবে, রাইট? তো এখানে দেখো ডি কে কয়টা দেওয়া হয়েছে, 4টা। তো একজনকে পূর্ণ করা হয়েছে, আরেকজনকে কি, ডি কে যদি 4 দেও তাহলে সে পূর্ণ হবে না, অর্ধপূর্ণ হবে না। তো এখানে যে কাজটা করতে হবে, ডি কে যদি তুমি 5 দিতা তো ডি কে 5 দিলে ডি কি হইতো, অর্ধপূর্ণ হইতো, কারণ ডি এর 10 পাইলে পূর্ণ, 5 পাইলে অর্ধপূর্ণ। ডি কে যদি 5টা দিতা অর্ধপূর্ণ হইতো, আর এস কে 2 এর জায়গায় যদি একটা দিতা এস ও কি হইতো, অর্ধপূর্ণ হইতো। আর এখন কি হইছে, একটা পূর্ণ একটা অপূর্ণ না, যদি দুইজনকে অর্ধপূর্ণ রাখতে পারতা তাহলে এটা বেশি স্থিতিশীল হইতো। এই জন্য এই ইলেকট্রন বিন্যাসটা এইরকম হবে না কিন্তু। তবে তবে তোমরা যখন অ্যান্সার করবা এইরকম ভাবে একবার দেখাইবা, দেখানোর পরে ব্যাখ্যা দিবা যে আসলে ডি অরবিটাল, হ্যাঁ এখানে যেহেতু পূর্ণ এবং অর্ধপূর্ণ সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে, সেই ক্ষেত্রে ডিতে যদি ডি কে 10টা দিলে পূর্ণ হবে, 5টা দিলে কি হবে, অর্ধপূর্ণ। ডি কে যদি 5টা দেওয়া যাইতো ডি অর্ধপূর্ণ হইতো, তখন এসও একটা থাকতো, ডি হ্যাঁ এখানে এখানে 5টা দিলে এখানে একটা হইতো, তখন 2টাই অর্ধপূর্ণ হইতো। এই অবস্থাটা কিন্তু বেশি স্থিতিশীল। এখানে কপারের ক্ষেত্রেও তাই, দেখো ডিতে অলরেডি 9টা আছে, ডিতে যদি কয়টা দিতে পারতা, 10টা, ডি পূর্ণ হইতো, আর তখন ডিতে 10টা হইলে এসে একটা হইতো, তখন এইটা পূর্ণ হইতো, এটা অর্ধপূর্ণ হইতো। তো এই অবস্থাটা বেশি স্থিতিশীল। তো এটা দেখানোর পরে কিছু ব্যাখ্যা দিবা, ঠিক আছে? এখানে কিছু ব্যাখ্যা দিবা, ব্যাখ্যা দেওয়ার পরে আবার ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি নাও, সেম ইলেকট্রন বিন্যাসটা আমি দেখো নিতেছি। তো এখানে কিছুটা চেঞ্জ করতে হবে, ইলেকট্রন বিন্যাসটা আসলে এরকম হবে না। তো দেখো এই জায়গাগুলিতে চেঞ্জ হবে, কি হবে একটু বুঝো। এখন যেহেতু 18 হয়েছে, আমরা ডি কে, ডি এর মধ্যে 4 দিলে, ডি এর 4 না দিয়ে যদি ডি কে কত দিতে পারতাম, 5। ডি কে যদি 5 দিই, এইখানে যদি 4 এর জায়গায় 5 দিই, এখানে 2 এর জায়গায় কত হবে, 1, এই হচ্ছে 6। দেখো 4 আর 2 6, এখন 5 আর রেখে কত, 6। এতে আমরা কি করছি দেখো, ডি যেহেতু 4টা হয়েছে, ডি কে আমরা 5 এ নিয়ে নিছি, কারণ ডি রে 5টা দিলে অর্ধপূর্ণ, ঠিক আছে, 5টা দিলে অর্ধপূর্ণ। আর ডি কে যখন 5টা দিয়ে দিবা তখন এস এ কিন্তু আর 2টা থাকবে না, এস এ একটা থাকবে। তো ডি অর্ধপূর্ণ হয়েছে, এস অর্ধপূর্ণ, এটা বেশি স্টেবল, এটা স্থিতিশীলতা এর বেশি। ওইরকম কপারের ক্ষেত্রে দেখো, তার মানে এইটা এইভাবে করা যাবে না, স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম এইভাবে করতে হবে। তো পরীক্ষার মধ্যে এটাও দেখাবা এটাও দেখাবা, কিন্তু এটা হচ্ছে এভাবেই করতে হবে, হ্যাঁ। আর দেখো ডি এর ক্ষেত্রে, ডি এখানে কপারের ক্ষেত্রে ডি এর মধ্যে কয়টা আছে দেখো, 9টা, কিন্তু তার কাছাকাছি ডি কে যদি আমি কয়টা দিতে পারি, 10টা, তো ডি এর মধ্যে আমরা 10টা দিব। ডি কে যদি 10টা দেই তো এস এর মধ্যে 2টা থাকবে না, এস এর মধ্যে কয়টা থাকবে, একটা। এই 10 রেখে 11, এখানেও কিন্তু 11, কিন্তু এটা স্থিতিশীল না। এটা স্থিতিশীল কেন, ডি এর মধ্যে 10 মানে ডি কি হয়ে গেছে, পূর্ণ, আর এস 1 মানে এস কি হয়ে গেছে, দেখো এস 2 পাইলে পূর্ণ, আর 1 পাইলে কি, অর্ধপূর্ণ। তো এখানে কপারের ক্ষেত্রে ডি পূর্ণ করছি আর এস কে অর্ধপূর্ণ করছি, এটা বেশি স্থিতিশীল, একটাকে পূর্ণ একটাকে অপূর্ণ করাচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো 2টাই অর্ধপূর্ণ। তো এই ইলেকট্রন বিন্যাসে স্বাভাবিক নিয়মের যে ইলেকট্রন বিন্যাস এটা হচ্ছে, এটার কিন্তু স্থায়িত্ব বা এদের স্থিতিশীলতা বেশি। তার মানে পর্যায় সারণীতে কপার আর ক্রোমিয়াম এই দুইটা মৌল ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। তবে এখানে একটা কথা বলি, এটা কেন স্বাভাবিক নিয়ম, ইলেকট্রন হচ্ছে আগে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে। এখানে কি করছি আমরা, আগে নিম্ন শক্তি স্তরে দিছি, কারণ 3D এর চেয়ে কার শক্তি কম, 4s এর শক্তি কম। কিভাবে এটা আমরা বের করবো একটু দেখো, কার শক্তি বেশি, 3D শক্তি বেশি
3D এর ক্ষেত্রে দুইটা শক্তি যদি আমরা দেখি, একটা হচ্ছে 4s এর ক্ষেত্রে, ঠিক আছে? 4s এর ক্ষেত্রে দেখো 3D এর ক্ষেত্রে যেটা হবে, অরবিটালের শক্তি বের করার সূত্র হচ্ছে n প্লাস l। এখানেও দেখো n প্লাস l। তো এইখানে n এর মান কত দেখো 3, n এর মান 3 আর l এর মান d এর জন্য হচ্ছে 2। তো দুইটা যোগ করলে কত আসে 5। আর n 4s অরবিটালের শক্তি কত, এখানে দেখো n মানে প্রধান শক্তি স্তর, এখানে কত হবে 4, আর l এর মান s এর জন্য হচ্ছে 0, কত আসছে দেখো 4। তার মানে 3D শক্তি কার থেকে বেশি বলো, 4s থেকে বেশি। 3D এর শক্তি কিন্তু 5 আর 4s অরবিটালের শক্তি হচ্ছে 4। 3D এর শক্তি কার থেকে বেশি, 4s থেকে বেশি। তার মানে 3D হচ্ছে উচ্চ শক্তির অরবিটাল আর 4s হচ্ছে নিম্ন শক্তির অরবিটাল। আমরা জানি ইলেকট্রন আগে নিম্ন শক্তিতে প্রবেশ করে, এই জন্য s এ দুইটা করে দিয়েছি, তারপরে s কমপ্লিট হওয়ার পরে d তে দিয়েছি। এটাই স্বাভাবিক নিয়ম, ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তরে যাবে, আগে 4s এ যাবে তারপর 3D তে। কিন্তু এইখানে ব্যতিক্রম হয়েছে, কারণ যদি এইভাবে দিতে থাকে আগে নিম্ন শক্তি স্তরকে পূরণ করে উচ্চ শক্তি স্তরে আসি, সেই ক্ষেত্রে কি হয়, এখানে পূর্ণ এবং অর্ধপূর্ণ মানে স্থিতিশীলতার একটা বিষয় এখানে মিসিং হয়ে যায়। এই জন্য এই কাজটা আমাদের করতে হয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।